আসসালামু আলাইকুম। আমাদের সেটের সর্বশেষ ক্লাসে সবাইকে স্বাগতম। প্রথমে সবাই একটু কমেন্টস করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি কথা স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার। আমরা এখনই ক্লাস শুরু করব। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। অল ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমি পড়ানো শুরু করি। আচ্ছা, আজকে হচ্ছে আমাদের সেটের সর্বশেষ ক্লাস। আমি অল্প কিছু জিনিস বাকি ছিল, সেই জিনিসগুলো পড়াবো, আর সামনের যে জিনিসগুলো বাকি আছে সেগুলো পড়াবো। সবাই একটু মনোযোগ সহকারে দেখেন, তাহলে আজকের ক্লাসটা খুব ইজি। প্রথমে টাইপ 1-এর কেস 3-র এক্সাম্পল নাম্বার 18টা করাবো। 18তে আপনাকে বলা হবে এরকম একটা চিহ্ন দিয়ে বলছে এটা ইজ ইকুয়াল টু হোয়াট, অথবা এরকম একটা চিহ্ন দিয়ে বলছে এটা ইজ ইকুয়াল টু হোয়াট। যদি এই ধরনের কোনো চিহ্ন দেয়, আমরা কি শিখলাম? এ ও বি সেটের প্রতিসম পার্থক্যকে এই চিহ্ন অথবা এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। প্লাসের মাঝখানে একটা গোল্লা দিয়ে আটকে দিলাম, অথবা ডেল, এই দুইটার যে কোনো একটা চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। এটাকে আমি কি বলবো? প্রতিসম পার্থক্য। সূত্রটা কি? এ ইউনিয়ন বি বাদ এ ইন্টারসেকশন বি। মানে কি? আপনারা যেই এ আর বি দিবে, এ দিবে আর বি দিবে, আপনি প্রথমে এ ইউনিয়ন বি বাইর করবেন আর এ ইন্টারসেকশন বি বাইর করবেন। প্রথমে কি করবেন? এ ইউনিয়ন বি বাইর করবেন, আর একটা হচ্ছে কি এ ইন্টারসেকশন বি বাইর করবেন। এখন আপনি যদি এইটা বাইর করতে বলে অথবা যদি এইটা বাইর করতে বলে, যেটাই বাইর করতে বলে, গল্প একই। গল্পটা কি? এ ইউনিয়ন বি বাদ এ ইন্টারসেকশন বি। তাহলে আমরা যেটা শিখলাম টাইপ 1-এর 18 নম্বর এক্সাম্পলটা যদি আসে, হয় এভাবে আসতে পারে অথবা এভাবে আসতে পারে। যেভাবে আসুক না কেন, আমার কাজ কি? এ ইউনিয়ন বি বের করা আর এ ইন্টারসেকশন বি বের করা। তারপর কি করব? এ ইউনিয়ন বি থেকে এ ইন্টারসেকশন বি রে বাদ দেব। যেমন আমরা একটু এক্সাম্পলটা দেখি। এক্সাম্পল নাম্বার 18। বলছে এ ইজ ইকুয়ালস টু 1 3 5 6 আর বি ইজ ইকুয়ালস টু 3 4 5 6 7 হলে বলা হবে হয় এইটা বাইর করতে, নাইলে বলা হবে এটা বাইর করতে। আমি কি শিখলাম? এইটা বা এটা যাই বাইর করতে বলো, সূত্র কি? এ ইউনিয়ন বি বাদ এ ইন্টারসেকশন বি। তাহলে আপনি প্রথমে কি করবেন? এই এ আর বি থেকে এ ইউনিয়ন বি বের করেন আর এ ইন্টারসেকশন বি বের করেন। এ ইউনিয়ন বি আসবে 1 3 4 5 6 7, আর এ ইন্টারসেকশন বি আসবে 3 5 6। এরপরের গল্প কি ছিল? এ ইউনিয়ন বি থেকে আমি এ ইন্টারসেকশন বি রে বাদ দেবো। আমরা কি শিখছিলাম? সেটের অপারেশনে এই জিনিসগুলা বাদ যাবে, বাদ গেলে বাকি থাকে কি? 1 4 7। সবাইকে প্রসিডিউরটা বুঝছেন? তাহলে আপনাকে যদি কখনো এই জিনিস সাধারণত দেওয়ার কথা না, তারপরে যদি দেয়, আপনার গল্প কি? এ ইউনিয়ন বি বাইর করবেন, এ ইন্টারসেকশন বি বাইর করবেন। এইবার কি করবেন? এ ইউনিয়ন বি থেকে এ ইন্টারসেকশন বি রে বাদ দিবেন। যদি পুরো বিষয়টা বুঝে থাকেন, লেখেন টাইপ 1 ডান। পুরো বিষয়টা যদি সবাই বুঝে থাকে তাহলে লেখেন টাইপ 1 ডান। টাইপ 1 ডান।
গুড। আচ্ছা, টাইপ 1 ডান হয়েছে। এবার আমরা হচ্ছে যেই টাইপগুলো বাকি আছে সেগুলো পড়ে ফেলি। প্রথমে আমরা পড়ব টাইপ 8। টাইপ 8 এর নাম লেখেন ইম্পর্টেন্ট টু নো। টাইপ 8 ইম্পর্টেন্ট টু নো। সবাই একটু মনোযোগ সহকারে দেখেন। প্রথমে আমরা ডিটেলস নিয়মটা শিখবো, তারপর শর্টকাট ফর্মটা শিখবো। টাইপ 8 এটা হচ্ছে কি ইম্পর্টেন্ট টু নো। আচ্ছা, 1 নম্বর কোশ্চেনটা কি বলছে দেখি তো। বলা হয়েছে 8 এর গুণনীয়ক। 8 এর গুণনীয়ক সেট কোনটি? 8 এর গুণনীয়ক। আচ্ছা ভাইয়া, এই যে 8 এর গুণনীয়ক এটা বাইর করতে বললে আমরা সবাই পারি। কি 8 এর গুণনীয়ক হচ্ছে 1 2 4 8। 8 এর গুণনীয়ক বাইর করতে বললে আমরা সবাই পারি 1 2 4 8। আচ্ছা, যদি বলা হয় 35 এর গুণনীয়ক, 35 এর গুণনীয়ক এটা আমরা সবাই বাইর করতে পারি। এটা কি 1 5 7 35। তার মানে আপনারা যদি আমি 8 এর গুণনীয়ক বাইর করতে বলি বা 35 এর গুণনীয়ক বাইর করতে বলি, আপনি খুব ইজিলি ডিটেলসে মানটা লিখে দিলে অঙ্কটা হয়ে যায়। কিন্তু কোনো কারণে আপনার যদি আমি বলি 45 এর গুণনীয়ক, এই কিন্তু আপনি থাইমা গেলেন যে ভাইয়া 45 এর গুণনীয়ক কেমনে বের করবো। সবাই একটু মনোযোগ সহকারে দেখে। প্রথমে আমি গুণনীয়ক বের করার নিয়মটা শিখাচ্ছি, তারপর আমি শর্টকাটটা শিখাবো। খুব মনোযোগ সহকারে দেখেন। আমি 2টা গুণনীয়ক বের করা দেখাচ্ছি যাতে আপনি যে কোনো গুণনীয়ক বাইর করতে পারেন। কি বলছে? 45 এর গুণনীয়ক। যখনই কোনো একটা কিছুর গুণনীয়ক বাইর করতে বলবে, প্রথম কাজ আপনি লসাগু করবেন। যখনই কোনো একটা কিছুর গুণনীয়ক বাইর করতে বলবে, প্রথম কাজ কি? আমি লসাগু করবো। এটা 3 দ্বারা যদি ভাগ করি তাহলে 15, আবার 3 দ্বারা করলে 5। সবাইকে আমার কথা এই পর্যন্ত বুঝছেন? আমরা কি শিখলাম? যখনই কোনো কিছুর গুণনীয়ক বাইর করতে বলবে, যার গুণনীয়ক বাইর করতে বলছে আমি তার লসাগু বের করব। তাহলে 45 এর লসাগু বের করলাম। আচ্ছা, এবার যখনই গুণনীয়ক বাইর করতে বলবে, প্রথম কাজ আপনি একটা 1 লিখবেন। লিখছেন? লিখলাম 1। আচ্ছা, তারপর এই জায়গার যে ডিজিটগুলো আছে 5 15 45 3 3, এই এতগুলো ডিজিট আছে। সবাই আরেকটু মনোযোগ সহকারে দেখেন, খুব মনোযোগ সহকারে দেখেন। এটা আপনার ভবিষ্যতে রিটেনও কাজে লাগবে। 45 3 দিয়ে করলে 15, আবার 3 দিয়ে করলে 5। আমি প্রথমে বললাম কি যখনই গুণনীয়ক লিখবো তখন প্রথমে আমি 1 লিখবো। লিখছি, লেখার পর এই জায়গায় কি আছে 3, লেখেন 3। একই রকম যা আছে লিখবেন না। 3 লিখলাম, তারপর কি আছে 5 লিখলাম 5, তারপর কি আছে 15 লিখলাম 15, তারপর কি আছে 45 লিখলাম 45। সবাইকে আমার কথা এই পর্যন্ত বুঝছেন? তাহলে প্রথম কাজ কি? আমরা প্রথমে যার গুণনীয়ক বাইর করতে বলছে তার লসাগু বের করবো। করার পর এই জায়গায় একই রকম 2টা 3 আছে, 2টা 3 লিখবো না, একটা 3 লিখবো। লিখলাম 3 লিখবো, 5 লিখবো, 15 লিখবো, 45 লিখবো। তার মানে প্রথমবার আমরা কি করছি? সবকিছু একবার করে নিছি, একবার করে নিয়ে। তাহলে একবার করে নিয়ে আমরা কি কি পাই? 3 পাই, 5 পাই, 15 পাই, 45 পাই। আর সব সময় এক কমন, এক নিতেই হবে। ক্লিয়ার? তাহলে আমরা 3 পাইলাম, 5 পাইলাম, 15 পাইলাম, 45 পাইলাম, আর অলওয়েজ 1 থাকবে, সেটা নিলাম। আচ্ছা, তাহলে এই পর্যন্ত গল্প শেষ, তাই না? তাহলে প্রথম কাজ কি? যা আছে সবগুলারে একবার করে নেয়া নিচ্ছি। যেহেতু 3 2বার আছে, আমরা কোনো কিছু 2বার নিব না, একবার নিব, নিলাম। আচ্ছা, এইবারের কাজ হলো সবকিছু 2বার করে নেন। তাহলে 3 এর সাথে যদি 3 নেই তাহলে কি আসে? 3 3 9। 3 এর সাথে যদি 3 নেই তাহলে 3 3 9। 3 এর সাথে যদি এই 5 নেই, 3 এর সাথে এই 5 নিলে কি? 3 5 15, 3 5 15। 3 এর সাথে একবার এই 3 নিছি, নিলাম। 3 এর সাথে একবার এই 5 নিলাম, নিছি। আচ্ছা, এইবার এই 3 এর সাথে একবার 5 নেন, 3 5 15। সবাইকে আমার কথাই বন্ধু বুঝছেন? তাহলে এইবার নিছি কি? সব 2বার করে। বিষয়টা ভাই বোঝেন? এইটা খুবই সোজা জিনিস, বড়টা করার সময় যাতে কাজে লাগে এই কারণে বুঝাচ্ছি। প্রথমে সব একবার করে নিছি, একবার করে। আচ্ছা, একবার করে নিয়ে, আচ্ছা নিলাম একবার করে। এইবার নেবো সব 2বার করে। 3 5 3 3 5 3 3 5। আমরা কি শিখছিলাম? এ বি সি। এটা যদি 2বার করে নেই, একবার নেবো কি? এ বি, একবার নেবো কি? এসি, একবার নেবো কি? বিসি। তাহলে 3 3 5 যদি 2বার নেই তাহলে 3 3 9। এই দুটারে নিলে 3 5 15, এই দুটারে নিলে কি? 3 5 15। তাহলে 9 15 15। দেখেন 2টা 15 আছে, তার মানে 2বার তো 15 নেওয়ার দরকার নাই, নিতে হবে কি? একবার। তাহলে একটা মুছে দিলাম। আচ্ছা, এই যে 15টা, এই 15টা তো আমার এখানেও আছে, তার মানে কি? এইটা একবার নিলেই হবে। সবাই কি বুঝছেন? না আরো সোজা করি ভাই, এই জায়গায় যাওয়ার দরকার নেই। 9 15 15 এই পর্যন্ত থাকেন।
তাহলে প্রথমে একবার নিলাম, তারপর দুইবার নিলাম, এইবার নেবো সবগুলো তিনবার। তাহলে তিনবার নিলে কি 3 3 9, 5 9 45। সবাই কি বুঝছেন? ভাইয়া এটা অনেক ইজি, আমি বড়টা করানোর জন্য এখন নিয়মটা শিখিয়ে দিতেছি। তাহলে প্রথমে সব একবার করে নেব, তারপর দুইবার করে নেব, তারপর তিনবার করে নেব। তিনবার মানে কি 3 3 5। তাহলে 3 3 9, 9 সাথে 5 গুণ করলে কত? 9 5 45। আচ্ছা, এখন মনে করেন এটা এ সেট, এটা বি সেট, এটা সি সেট। তাহলে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি যদি কমন, সরি, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি করি, সবগুলো যদি নেই, এ ইউনিয়ন বি ইউনিয়ন যদি সি করি, তাহলে কি কি নিতে পারি? 1 নিতে পারি, 3 নিতে পারি, 5 নিতে পারি, 9 নিতে পারি। আমরা সেটা শিখছি কি কোনো উপাদান একাধিকবার যদি থাকে তাহলে শুধু একবার নিতে হয়, তাই না? নিলাম 15, তাহলে এই দুটো 45-এর ভিতর নেব কি 45। তার মানে আমার 45-এর গুণনীয়ক কি কি? 1 3 5 9 15 45। 1 3 5 9 15 45। তাহলে কিভাবে নিছি? প্রথমে সবগুলো আমি একবার নিছি, তারপর কি দুইবার করে নিছি, তারপর কি তিনবার করে নিছি। তাইলে ফাইনালি তিনটাতে আমি যদি ইউনিয়ন করি, তাহলে 1 3 5 9 15 45। এটা হচ্ছে আমার 45-এর গুণনীয়ক। আমি ভাই এটা পরে শর্টকাট দিয়ে দেখাচ্ছি। আপাতত কি এই নিয়মটা বুঝছেন নাকি? যদি বুঝে থাকেন লেখেন এম ডান, মানে মেথড ডান। আর যারা একটু কম বুঝছেন তারা আরেকটু মনোযোগ দিয়ে দেখেন, আমি আরেকটা বড় জিনিস দেখাচ্ছি, তারপরে আমি এটা শর্টকাটটা শিখিয়ে দেবো। শর্টকাটে কিভাবে করবেন। 315, সবাই একটু এম ডান লেখেন যারা বুঝছেন, আর যারা কম বুঝছেন বা ভালো বুঝছেন তারা আরেকটা দেখেন, তাইলে ক্লিয়ার হয়ে যাবেন। 315, এইটা হচ্ছে মূল খেলা, এইটার লাগে আমি দেখাইছি। 315, এটার যদি আপনি গুণনীয়ক বাইর করতে যান, প্রথমে কি 3 দ্বারা করলে 105, আবার 3 দ্বারা করলে 35, এবার 5 দ্বারা করলে 7, এই তো। আচ্ছা, আমি প্রথমে বলছি কি সব আমি একবার করে নেব। একবার করে যদি নেই তাহলে কি কি নেওয়া যায়? 3 নেওয়া যায়, 5 নেওয়া যায়, 7 নেওয়া যায়। 1 তো কমন, 1 নিতে হবে। 3 নিলাম, 5 নিলাম, 7 নিলাম, 35 নেব, 105 নেব, 315 নেব, নিলাম একবার। আচ্ছা, এইবার নেব দুইবার করে। দুইবার করে যদি নেই, দুইবার করে কি 3 3 5 7। তাহলে আপনি যদি এই 3-এর সাথে 3 নেন তাহলে 9, এই 3-এর সাথে যদি 5 নেন তাহলে 3 5 15, এই 3-এর সাথে যদি 7 নেন 3 7 21, এটার সাথে নেওয়া শেষ। এবার এর সাথে আর নিলে 3 5 15, এর সাথে 3 7 21 নিলাম, আবার এর গল্প শেষ। এবার 5 আর 7 নিলে 5 7 35। আচ্ছা দেখেন, 9 15, দুইবার করে নিলে কি 9 15, 9 15 21 35। ভাই আমরা প্রিলিতে এইভাবে করবো না, আমি আগে মূল নিয়মটা শিখাচ্ছি। আমরা প্রিলিতে করবো শর্টকাট দিয়ে। তাহলে দুইবার করে নিলে কি 9 15 21 35। এবার নেবো তিনবার করে। তিনবার করে যদি নেই তাহলে কি 3 3 5 7। তাহলে তিনবার করে নিলে কি 3 3 9 45, 3 3 9 5 45। আচ্ছা, 3 3 9 আর 5 45, খুব ভালো কথা 45। আবার যদি এইটা নেই 3 5 15, আর সাথে হচ্ছে কি 15 সাথে হচ্ছে 105। আবার যদি এর ভায়োলেট করে নেই। আচ্ছা, এখন বিষয়টা দেখেন, আপনি যখন তিনবার করে নিতে যাচ্ছেন, তিনবার করে যখন নিতে যাচ্ছেন আমি কি পাচ্ছি? 3 3 9 9 5 45, এটা একটা পাচ্ছি। 3 3 9 5 45। আচ্ছা, তাহলে 3 3 5 7। প্রথমে এর সাথে এই দুটোটা নিলাম, 3 3 9 45। আচ্ছা, তাহলে এবার এর বাদ দেন 3 5 15, সাথে হচ্ছে কি 105। এবার এর বাদ দেন 3 7 21 আর 3 63। এরকম করে আমরা তিনবারও নিতে পারি। তাহলে আমরা একবার, দুইবার, তিনবার, চারবার এরকম করে নিয়ে সবগুলোর যখন কমন উপাদান বের করব, তখন আমরা ফাইনালি কি পাবো? ফাইনালি পাবো 1 3 5 7। ফাইনালি পাবো কি 35, 1 3 5 7, 1 3 5 7, 1 3 5 7 9 9 15 21 15 21 15 21 35 45 35 45 63 105 315। তার মানে আপনি যদি এই নিয়মে বের করেন, একবার নেব, দুইবার নেব, তিনবার নেব, লাস্টে কি 4বার নেব, তখন আমরা গুণনীয়কগুলো এভাবে বের করতে পারি। এটা হচ্ছে রিটেন মেথড। কিন্তু এমসিকিউ থেকে এই নিয়ম করা যাবে? করা যাবে না। আমরা তাহলে নিয়মটা শিখলাম যে রিটেনে যদি চাই এভাবে করা যাবে, কিন্তু প্রিলিতে কখনোই আমরা এভাবে করবো না। আমি এই 4বারের নিয়ে যে কিভাবে করবেন এটা বের করার নিয়ম শিখিয়ে দিতেছি। এই যে মনে কি পরে আমরা এটা শিখছিলাম না,
এ সমান সমান এ বি সি ডি চারটে উপাদান হলে এই চারটে উপাদান আমরা বা এ বি সি তিনটে উপাদান যদি হয় তখন আমরা কি করছিলাম, একবার এ আর বি নিছি, একবার এ আর সি নিছি, একবার বি আর সি নিছি, আবার এ বি সি ডি হলে কি এ বি সি নিছি, নেওয়ার পর আবার কি বি সি ডি নিছি, এরকম করে নিতে পারি। আচ্ছা, তাহলে আমরা যদি পুরো রিটার্ন মেথডটা বুঝে থাকি, সবাই একটু লেখেন ডাব্লু ডান। আমরা পরীক্ষায় রিটার্ন মেথড দিয়ে এগুলো করবো না, পরীক্ষা আমরা কি করবো সবাই খুব মনোযোগ সহকারে দেখেন। আমরা প্রথমে রিটার্ন মেথডটা জাস্ট দেখাইলাম জানার জন্য। সবাই একটু ফিডব্যাক দেন ডাব্লু ডান কিনা, মানে রিটার্ন মেথড ডান কিনা। কিন্তু এমসিকিউতে আমরা রিটার্ন মেথডে করব না, এমসিকিউতে আমরা কিভাবে করব যদি এই ম্যাথ আসে আমি দেখাই দিতেছি। সবাই খুব মনোযোগ সহকারে দেখান। বা রিটার্ন মেথডটা এই কারণে দেখাইছি কারণ ভবিষ্যতে আমাদের রিটার্ন এগুলো লাগবে, যখন আমরা ভবিষ্যতে আল্লাহ যদি চাই রিটার্ন যদি দেই। এবার আসেন এক্সাম্পল নাম্বার 4। কোনো কারণে যদি প্রিলিতে এই ধরনের কোশ্চেন আসে আপনি কিভাবে অ্যান্সার করবেন, খুব মনোযোগ সহকারে দেখেন। আমি শর্টকাটটা দেখাই দিতেছি এবং এই নিয়মেই অ্যান্সার করাটা বেটার হবে এত বড় মান যদি আসে। বলছে কি যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 এবং 556কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে তাদের সেট। আচ্ছা, এবার চারটা অপশন দেওয়া আছে। এ দেওয়া আছে 45 315, বি দেওয়া আছে 45 63, সি দেওয়া আছে 35 105, ডি দেওয়া আছে 75 225। আচ্ছা, সবাই একটু মনোযোগ সহকারে দেখেন, যদি এই ধরনের কোনো কোশ্চেন যদি এমসিকিউতে চলে আসে তাহলে কি করবেন। 346 এবং 556কে ভাগ করলে বলা হয়েছে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে। তাহলে যে অবশিষ্ট থাকে প্রথম কাজ 346 থেকে তারে বিয়োগ করেন আর 556 থেকে তারে বিয়োগ করবেন। তাহলে প্রথম কাজ কি, যেতটুকু অবশিষ্ট থাকে এর আমি কি করব 346 থেকে ভাগ করব, 556 থেকে ভাগ করব। তাহলে 300 বিয়োগ করব 315 আর হচ্ছে 525। ক্লিয়ার? বলছে কি যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 এবং 556কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে তাদের সেট। তাহলে প্রথমে আপনি কি করবেন, 346 থেকে 31 যেহেতু ভাগশেষ থাকে এটা বিয়োগ করে নেন, করলাম। 556 থেকে 31 বিয়োগ করে নিলাম, করলে আমি পাই কত 315 আর 525। এখন সাইডটা অপশনের মানগুলা দ্বারা দেখব কোন অপশনের মান দ্বারা এই দুইটারই ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, মানে মিলা যায়। আচ্ছা, প্রথমে আসেন আপনি অপশনগুলো চেক করার সময় একটু বুদ্ধি খাটায় করতে হবে। কিভাবে? যেমন মনে করেন সে 315, এই 315 দ্বারা আমি তো 525 ভাগ করতে পারি না, মিলে না। তার মানে 315 যেহেতু মিলে না, বাকিটা দেখার তো কোনো দরকার নাই। অনুরূপভাবে 225, এই 225 দ্বারা 315 কি ভাগ করা যায় না। তার মানে এইটাও আমার অ্যান্সার হবে না। তাহলে আমার অ্যান্সার হবে কি, হয় সি নাইলে বি। সবাইকে আমার কথা বুঝছেন, হয় সি নাইলে বি। আচ্ছা, তাহলে আমি মনে করেন যদি সি অ্যান্সার চেক করি, মনে করেন সি অপশনটা চেক করলাম, 315 ডিভাইডেড বাই 35, 315 ডিভাইডেড বাই 35, 35-এর যদি 10 দিয়ে গুণ করেন তাহলে 350, দ্যাট মিনস হচ্ছে 9 বার, এটা মিলে। আচ্ছা, আবার হচ্ছে 525 35 দ্বারা যদি করি, 35 একে 35, 175 15 বার, এটাও মিলে। তার মানে 35 দ্বারা 315 মিলে, 525 মিলে। এবার আসেন 105 তো খুব ইজি, 315 ডিভাইডেড বাই 105 3 বার, 525 ডিভাইডেড বাই 105 5 বার। তার মানে আমার 35 দ্বারাও মিলে, 105 দ্বারাও মিলে। তাহলে অ্যান্সার কোনটা, সি। আর যদি সি না মিলতো তাহলে অটো অ্যান্সার হইতো কোনটা, বি। আমার কথা কি সবাই বুঝছেন? তাহলে আমরা পরীক্ষায় আমার ধারণা এই ধরনের কোশ্চেন কখনোই দিবে না। পরীক্ষায় দিলে 6 নম্বর কোশ্চেনটা দিতে পারে, শুধু 346কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে কোনটা। এটা আপনি অপশন চেক করেও করতে পারেন, অথবা আমি যেই মেথডে গুণনীয়ক বের করে সেই মেথডটা দেখাই দিচ্ছি সেটাও তো করতে পারেন। যদি একটা দেয়, যেমন 6 নম্বর অঙ্কটা যদি দেয়, আর যদি 4 নম্বর অঙ্ক দেয় তাহলে অবশ্যই অপশন টেস্ট করে করবেন, কারণ দুইটার মান বাইর করতে আপনার অনেক সময় লাগবে, এটা রিটেন ম্যাথ। কোনো কারণে যদি 6 নম্বর কোশ্চেনটা দেয় সবাই এটা একটু হাতে কলমে একবার করেন, 346কে 31 দ্বারা ভাগ করলে প্রতি 31 অবশ্যই এটা হাতে কলমেও করেন, শর্টকাট দিয়েও করেন। তাহলে শর্টকাটের সিস্টেমটা কি, আমি 4টা অপশনের ভিতর দেখবো কোন অপশনের মান দ্বারা সবগুলা মিলে, যে মিলবে সেই আমার অ্যান্সার।
তার মানে এই ধরনের অঙ্ক যদি আসে পরীক্ষায় 4 বা 5 অপশন টেস্ট ছাড়া উপায় নাই। আর 6 নম্বর অঙ্কটা যদি আসে অপশন তো শিখাই দিলাম, পাশাপাশি গুণনীয়ক কীভাবে বের করে সেই মেথডটাও শিখাইছি। সবাই সেই মেথডটা অ্যাপ্লাই করবেন। সবাই যদি বুঝে থাকেন লেখেন টাইপের ডান, তাহলে আপনাদের আমি একটু কাজ দেই, যেহেতু বাসায় আমরা অনেক বেশি সবাই পাই। টাইপ আর্টের ম্যাথগুলা আপনি শর্টকাট মেথডেও করবেন, রিটেন মেথডেও করবেন, পারেন কিনা। যদি রিটেন মেথডে করে কোনোটা আটকে যান আমাকে কমেন্টসে একটু জানাবেন যে ভাই এটা আমি পারিনি, ঠিক আছে। সবাই যদি বুঝে থাকেন তাহলে লেখেন টাইপের ডান। অপশন চেকের মেথড তো দেখাই দিলাম যে প্রথমে আপনি দুইটা অপশন কেমনে বাদ দিতে পারেন। এবার এই দুইটার ভিতর যে কোনো একটা চেক করেন, যদি সি আনসার হয়, সি যদি মিলা যায় তাহলে সি আনসার, যদি সি না মিলতো তাহলে অটো বি আনসার, তখন কিন্তু আর বি চেক করা লাগতো না। তার মানে আলটিমেটলি কিন্তু আমি অনেকগুলো অপশন চেকই করি নাই। সবাইকে আমার কথা বুঝছেন? অপশন চেক করার সময় একটু ব্রেন খাটাতে হবে যাতে সব অপশন চেক করা না লাগে। 6 নম্বর অঙ্কটা সবাই একটু হাতে করবেন একবার। এগুলো এক সময় আসতো অনেক আগে, এখন আপডেট বিসিএস এই ধরনের কোশ্চেন আর আসে না। আচ্ছা, টাইপ 8 বুঝছি। এবার আসেন টাইপ 9। টাইপ 9-এর পাশে লেখেন নাইস টু নো। টাইপ 9ও প্রিলিতে আসা উচিত না, এটা হচ্ছে রিটেন কেন্দ্রিক আলোচনা। কোনো কারণে যদি টাইপ 9-এর ম্যাথ প্রিলিতে আসে কখনোই এই ম্যাথ আগে করবেন না। আমি এর কথা খুব মনোযোগ সহকারে শোনেন। টাইপ 9 হচ্ছে পিওর রিটেন ম্যাথ। কোনো কারণে যদি এমসিকিউতে আসে কখনোই এই ম্যাথ প্রথমে করবেন না। কথা কি সবাই বুঝাইতে পারছি? এটা শেষে করবেন। আমি 3 নম্বর ম্যাথটা দেখাই দিতেছি। 1 নম্বর ম্যাথটা নিজেরাই পারবেন, মিডল টার্ম ব্রেকিং। আর যারা মিডল টার্ম ব্রেকিং একটু দুর্বলতা আছে তাদেরকে আমি হচ্ছে উৎপাদকের ক্লাস করার অনুরোধ করব। উৎপাদকের ক্লাস যখন আমি নেব তখন মিডল টার্ম ব্রেকিং ক্লিয়ার হয়ে যাবে। টাইপ 9 হচ্ছে নাইস টু নো। নাইস টু নো মানে হচ্ছে শিখার জন্য শিখলাম। কথা কি বুঝাইতে পারছি? নাইস টু নো। আচ্ছা, 3 নম্বর এক্সাম্পলটা দেখি। আচ্ছা, আপনি একটা সূত্র শিখছিলেন কি? আমি একটু সূত্রটা সুন্দর করে লিখে দেই। আপনি কি এরকম একটা সূত্র শিখছিলেন? a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3a b স্কোয়ার মাইনাস b কিউব। এটা সমান আপনি কি শিখছিলেন? a মাইনাস b হোল কিউব। আপনি যখন বীজগাণিতিক সূত্রাবলী আমরা পড়বো তখন আরো ডিটেইলস শিখবো। আপাতত জেনে রাখেন এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 3x মাইনাস 1। আমরা একটা সূত্র জানি a মাইনাস b হোল কিউব, এটা সমান কি a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3a b স্কোয়ার মাইনাস b কিউব। আচ্ছা, তাহলে আপনি x কিউব এর কি লিখতে পারেন? x হোল কিউব মাইনাস 3 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস 3 ইন্টু এক্স ইন্টু 1 স্কোয়ার মাইনাস 1 হোল কিউব লিখতে পারেন না? তাহলে a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3a b স্কোয়ার মাইনাস b কিউব। a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3a b স্কোয়ার মাইনাস b কিউব। দ্যাট মিনস হচ্ছে a কিউব মাইনাস b কিউব। তার মানে x যেন x মাইনাস 1 হোল কিউব সমান 0। এখন উভয় পক্ষে যদি গণমূল করেন তাহলে x মাইনাস 1 সমান 0। তাহলে ফাইনালি এটার ভ্যালু আসে কত? 1। সবাইকে আমার কথা বুঝছেন? আমার কথাটা সবাই একটু যদি না বোঝেন, বীজগাণিতিক সূত্রাবলীর সময় আমরা আরো ডিটেলস বুঝবো। আমরা কি শিখলাম? a মাইনাস b হোল কিউব, এটা সূত্র হচ্ছে a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3a b স্কোয়ার মাইনাস b কিউব। আচ্ছা, তাহলে এই যদি হয় আমাদের সূত্র, তাহলে x কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 3x মাইনাস 1 সমান 0। এটারে কি লেখা যায়? a কিউব মাইনাস 3a স্কোয়ার 3a স্কোয়ার ইন্টু b প্লাস 3a ইন্টু b স্কোয়ার মাইনাস b কিউব। তাহলে এটা কি a কিউব মাইনাস b কিউব, a মাইনাস b হোল কিউব সূত্রে পড়ছে। তার মানে কি x মাইনাস 1 হোল কিউব। উভয় পক্ষের ঘনমূল করলে x মাইনাস 1 সমান কত? 0। তার মানে ফাইনালি আমার উপাদানটা আসে কত? 1। তাহলে একটা অংশ পারলাম। আরেকটা অংশ চাইছে কি? y ইজ ইকুয়ালস টু
এক্স যেন এক্স বিলংস টু আর, এক্স যেন এক্স বিলংস টু আর এবং এক্স 3 দ্বারা বিভাজ্য। আচ্ছা ভাইয়া 3 দ্বারা বিভাজ্য কারা, আমি একটু মুছে দেই। 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য কারা? 3, 6, 9, 12, 15 এগুলা কি 3 দ্বারা বিভাজ্য না? এখন একটু এই জায়গায় ঝামেলা আছে, ঝামেলাটা দেখেন। আমি 3 দ্বারা বিভাজ্য কারে বলছি? 3 3 দ্বারা বিভাজ্য, 6 6 দ্বারা বিভাজ্য, 9 9 দ্বারা বিভাজ্য, 12 12 দ্বারা বিভাজ্য, 15 3 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা কে কে বিভাজ্য? 3 বিভাজ্য, 6 বিভাজ্য, 9 বিভাজ্য, 12 বিভাজ্য, 15 বিভাজ্য। কিন্তু এই জায়গায় বলছে কি এক্স যেন এক্স বিলংস টু আর, মানে এক্স হচ্ছে এমন একটা বাস্তব সংখ্যা, যখনই বাস্তব সংখ্যা মানে কি প্লাস মানও নিতে পারবো মাইনাস মানও নিতে পারবো। তাহলে 3 যদি নিতে পারি প্লাস, তাহলে -3ও তো নিতে পারবো, +-6ও নিতে পারবো, +-9ও নিতে পারবো, +-12ও নিতে পারবো, +-15ও নিতে পারবো, তাই না? সবাই একটু বুঝেন, এক্স যেন এক্স বিলংস টু আর, এক্স হচ্ছে একটা বাস্তব সংখ্যা, যেহেতু এক্স বিলংস টু আর বলছে মানে এক্স হচ্ছে আমার একটা বাস্তব সংখ্যা। তার মানে কি আমি শুধু 3, 6, 9, 12 এগুলো নিয়ে লিখতে হবে না, এগুলোর প্লাস মাইনাস মানটাও নিতে পারবো। কারণ +3 যেমন হবে, -3ও তো 3 দ্বারা বিভাজ্য, -6ও তো 3 দ্বারা বিভাজ্য, -9ও তো 3 দ্বারা বিভাজ্য। দিয়া বলছে ফাইনালি এক্স ইন্টারসেকশন y is equals to what? তাহলে আমার x হচ্ছে 1 আর y হচ্ছে এরকম +-3, +-6, +-9। তাহলে এদের ভিতর কি কোনো কমন উপাদান আছে? x আর y এর ভিতর কোনো কমন উপাদান নাই। তাহলে আমারে যদি এই ধরনের কোশ্চেন দেয়, এগুলো এমসিকিউতে কোন অবস্থাতে দেওয়া উচিত না, কারণ এগুলো পিওর রিটেন টাইপ ম্যাথ। আমি জাস্ট শেখানোর জন্য একটু শিখাইলাম, জাস্ট শিখে রাখেন। এই ধরনের কোশ্চেন এমসিকিউতে আসবে না, যদি কোনো কারণে আসে তাইলেও ফার্স্টে করা যাবে না, কারণ এই ম্যাথ করতে আপনার অবশ্যই 1 মিনিট থেকে 1.5 মিনিট সময় লাগবে। তাহলে 1.5 মিনিট সময় লাগবে যে এই ম্যাথ করতে, এই ম্যাথ তো কখনো আমরা প্রথমে করবো না। কথা কি বুঝতে পারছি? এই জন্য কিন্তু আমি এটা বলছি টাইপ 9 হচ্ছে নাইস টু নো। আবার যদি 1 নম্বর কোশ্চেনটা, এটা তো মিডল টার্ম মেকিং করতে হবে। কথা কি বুঝতে পারছি? তাহলে বলা হয়েছে কি এক্স যেন এক্স বিলংস টু আর এবং এক্স 3 দ্বারা বিভাজ্য। তাহলে 3 দ্বারা বিভাজ্য কি 3, 6, 9। যদি শুধু এক্স বিলংস টু এন দিত তাহলে শুধু পজিটিভ মানগুলো নিতাম। যেহেতু বাস্তব সংখ্যা বলছে এক্স এর মান, তার মানে +3ও নিতে হবে, -3ও নিতে হবে, +6ও নিতে হবে, -6ও নিতে হবে। এইবার আলটিমেটলি আপনার কিছু করারও তো দরকার নেই। আপনি দেখেন এক্স এর মান হচ্ছে 1 আর ওয়াই এর মান হচ্ছে সামথিং এরকম প্লাস মাইনাস অন্য কিছু। তাহলে এই দুটোর ভিতর কোনো কমন উপাদান কি আছে? কোনো কমন উপাদান নাই। তার মানে এক্স ইন্টারসেকশন y ইজ ইকুয়ালস টু হচ্ছে ফাঁকা সেট। সবাই কি আমার কথা বুঝছেন? টাইপ 9 আমার ধারণা এমসিকিউতে কখনোই আসবে না। তারপর আমরা একটু শিখার জন্য শিখলাম। সবাই একটু ফিডব্যাক দেন, টাইপ 9 কি ডান হয়েছে কিনা, টাইপ 9 কি ডান হয়েছে কিনা, সবাই একটু ফিডব্যাক দেন। এই জায়গাতে মান চলতেই থাকবে। এই যে ভাই 15 +-18 +-21 এটা চলতেছে ইনফিনিটি পর্যন্ত, এটা অসীম পর্যন্তই। এই যে একজন যে জিজ্ঞাসা করছেন এটা তো অসীম পর্যন্তই, আপনার +-15 তো থামবে না। 3 দ্বারা বিভাজ্য কি +-18 হতে পারে, +-21 হতে পারে, কন্টিনিউ চলতে থাকবে। হ্যাঁ অসীম হবে, আমি তো বললামই। আচ্ছা যারা একটু কম বুঝছেন তারা একটু সংখ্যার ক্লাস পর্যন্ত ওয়েট করেন, সংখ্যাতে আমরা এগুলো আরো ডিটেলস শিখব। আচ্ছা এবার আসেন টাইপ 6, টাইপ 6 শীটের লাস্ট টাইপ 6। আচ্ছা আমি একটু কথা বলি, জাস্ট 1 মিনিট আগে একটু পড়ার বাইরে কথা বলি, একটু মনোযোগ সহকারে সবাই শোনেন। আমরা আগামী ক্লাস থেকে অসমতা পড়া শুরু করব। সেট আর বেনচিত্র দুইটা মিলে হচ্ছে একটা চ্যাপ্টার। সেটের সাথে বেনচিত্রের কোনো সম্পর্ক নাই। আমরা বেনচিত্রটা অসমতার পরে পড়বো অথবা বীজগাণিতিক সূত্রাবলীর পরে পড়বো। মানে আমাদের টার্গেট হচ্ছে আমরা আগামী ক্লাস থেকে অসমতা পড়া শুরু করব। অসমতা শেষ করে আমরা বীজগাণিতিক সূত্রাবলী পড়েও বেনচিত্র পড়তে পারি অথবা অসমতা পড়েও বেনচিত্র পড়তে পারি। বেনচিত্রের সাথে সেটের কোনো সম্পর্ক হবে না। আচ্ছা অসমতার উপর আপনাদের 3টা ক্লাস হবে। আমি অসমতার ব্র্যাকেট, এটা ম্যাক্সিমামই পারেন না,
আমার জানা মতে অসমতার ব্র্যাকেট, শুধু এই ব্র্যাকেটের উপর একটা ক্লাস আগামীকালকে আপলোড করবো অথবা আজকে রাতেও আপলোড করতে পারি। সবাই সোমবার দিনের ক্লাসটা করার আগে এই অসমতার ব্র্যাকেটের ক্লাসটা একটু দেখে নেবেন। 40 মিনিট মানে ক্লাসটা, পুরো ক্লাসে শুধু অসমতার ব্র্যাকেট নিয়ে আলোচনা করা হয়েছে, কখন ফার্স্ট ব্র্যাকেট হবে, কখন থার্ড ব্র্যাকেট হবে, এই আলোচনাটা সবাই একটু দেখে নেবেন, তাহলে সবাই ব্র্যাকেটের বিষয়টা বুঝে যাবেন। এখন যে কোনো একটা প্রশ্ন করতে পারেন যে ভাইয়া এই অসমতার ব্র্যাকেট এই ক্লাসটা তো আপনি লাইভ নিতে পারতেন, অথবা ভাইয়া সেটের অপারেশন এই ক্লাসটাও তো আপনি লাইভ নিতে পারতেন। তাদের উদ্দেশ্যে আমি একটু বলি, মানে কেউ কেউ অনেক সময় এই প্রশ্নটা করেন যে ভাইয়া সব তো লাইভ ক্লাসের জন্যই ভর্তি হয়েছি, তাহলে কেন রেকর্ড ক্লাস দিলেন এই অসমতার ব্র্যাকেট? তাদের উদ্দেশ্যে আমি উত্তরটা দিয়ে দেয় যাতে ভবিষ্যতে আমাকে এই ধরনের প্রশ্ন না করা লাগে। আপনাদের আমি লাইভ ক্লাস নেবো বলছি কয়টা, 80টা, তাই না? আমি কিন্তু গুণে ক্লাস নিচ্ছি না। আজকে এখন পর্যন্ত আপনাদের আমি মোট 16টা লাইভ ক্লাস নিচ্ছি, 16টি লাইভ ক্লাস। আমি এখন পর্যন্ত মাত্র শেষ করছি অধ্যায় 4টা, এখনো আমার 35টা অধ্যায় শেষ করতে হবে, মানে 39টা অধ্যায় হচ্ছে আপনাদের পুরো। তাহলে আমি যদি 4টা অধ্যায় পড়াইতে 16টা ক্লাস নেই, 16টা লাইভ ক্লাস নেই, তাহলে আমার আরো 35টা অধ্যায় আমি কি কোনোদিনই 64টা ক্লাসে শেষ করতে পারবো? 64টা লাইভ ক্লাসে কখনোই পারবো না। এই জন্য ভাই আমি যদি অসমতার ব্র্যাকেটের ক্লাসও লাইভ নেওয়া শুরু করি, তাহলে হচ্ছে এটা আপনি রেকর্ড করলেই বুঝতে পারবেন, সেটের অপারেশন রেকর্ড করলেই বুঝতে পারবেন, ভগ্নাংশের ম্যাজিক ক্যালকুলেশন সেটা রেকর্ড করলেই বুঝতে পারবেন। সেই ক্লাস তো আমার এই ক্লাসের সাথে সম্পর্কিত না। আমি আপনার বোঝানোর সুবিধার্থে অসমতার ব্র্যাকেটের উপর একটা 45 মিনিটের ক্লাস নিয়েছিলাম, সেই ক্লাসটা দিচ্ছি। কথা কি বুঝতে পারছেন? যদি আমি এইটা 45 মিনিট না নিয়ে 10 মিনিট বুঝাইতাম তাহলে আপনি বুঝতেন, অত ক্লিয়ারলি বুঝতেন না। এই জন্য যাদের এই বিষয়গুলো একটু অনেকেরই অ্যালার্জি আছে যে ভাইয়া কেন, মানে আপনারা ক্যালকুলেশন অনেক ভালো বোঝেন, যে যা চাইছি তার সেরকমই তো হওয়ার কথা, সেরকমই হচ্ছে। 16টা কিন্তু লাইভ ক্লাস নিছি। এই জন্য আমার সাথে ভাই যারা পড়েন, আমাকে কেউ হচ্ছে ম্যাথ শিখাবেন না, এটা আপনাদের কাছে অনুরোধ। যে কয়টা লাইভ ক্লাস নেওয়া উচিত, কয়টা নেওয়া উচিত না, এটা আমি খুব ভালো বুঝি। আমাকে কেউ ম্যাথ ক্যালকুলেশন যদি শিখাইতে আসেন, তখন এক্সাক্ট গুনে গুনে আমি 80টা লাইভ ক্লাসই নেবো। কথা কি বুঝছেন? এই কারণে আমাকে আশা করি কেউ ক্যালকুলেশন শিখাবেন না, এই জিনিসগুলো আমি খুব অপছন্দ করি। আমাকে 2 থেকে 3 জন মেসেঞ্জারে এই ধরনের নক দিয়েছেন দেখে আমি রিপ্লাইটা আজকে দিলাম। ফার্দার এই ধরনের যেন কোনো রিপ্লাই আমি না পাই। কথা বুঝছেন? যে কয়টা লাইভ ক্লাস নেওয়া লাগবে এটা আমাকে কেউ শিখাতে আসবেন না। যদি শিখাতে আসেন তখন আমি গুনে গুনে 80টাই লাইভ ক্লাস নেবো। কথা বুঝছেন? তখন অনেক কিছুই শিখবেন। আমি যে টাইপ 9 শিখেছি, এটা তো সেটা শেখানোরই দরকার নেই, এটা তো কোথাও আসবে না। টাইপ 9 তো আসবে না। আমি যে এখন সেট গঠন পদ্ধতি পড়াবো, সেট গঠন পদ্ধতি পিলিতে আসার চান্স খুবই কম। আমি অনেক ম্যাথ পড়াই যে ম্যাথ আমি নিজেও জানি প্রিলিতে আসবে না, তাহলে সেগুলো আমি কি শিখাচ্ছি না? আমি তো চাইলে সেগুলো বাদ দিতে পারি, সেগুলো তো পরীক্ষায় আসবে না, আমি নিজেও জানি আসবে না। এরকম ম্যাথ আমি আপনাদের শিখাই, কারণ যাতে ভবিষ্যতে আপনি রিটার্ন দিতে গেলে এই ম্যাথগুলো খুব আপনার কাজে লাগে। কথা কি বুঝতে পারছেন? হাতে প্রচুর সময় আছে, আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে, আর আল্লাহ রাব্বুল আলামিন হতে আপনাদের দয়া যেমন মা সুস্থ থাকে, ইনশাল্লাহ যা বলছি তার থেকে বেশি কিছুই পাবেন। সুতরাং আমাকে ভাইয়া আপনাদের প্রতি খুব ভালোবাসা নিয়ে ক্লাস নেই, এটা নষ্ট করবেন না। আর 2-1 দিন ক্লাস নাই নিতে পারি, পরীক্ষা বহুত দূরে, মার্চে অথবা মেতে, খুব সম্ভবত হয় মার্চের শেষে হবে অথবা মের ফার্স্টে হতে পারে, যেটুকু শুনছি, নট শিওর। তাহলে পরীক্ষা আমাদের অনেক পরে, হাতে হিউজ টাইম আছে। সুতরাং আমাকে আমার মতো একটু আগাইতে দিয়ে, আমি তো ভাইয়া মানুষ, রোবট না। সুতরাং 2-1 দিন আমারও ক্লাস বাদ যাইতে পারে, 2-1 দিন আমারও 5 মিনিট ক্লাস একটু এদিক সেদিক হতে পারে। এর জন্য এগুলো যেন আর ফার্দার না হয়, আমি এই কারণে আজকে 5 মিনিট সময় নিলাম, কারণ আজকে আমার খুব অল্প জিনিস পড়ানো। এই জিনিসগুলো জানি আমি ফার্দার আর না দেখি, আজকে ক্লাস ব্যাক কেন নিলেন না, আমি কারো কাছে কৈফিয়ত দিতে বাধ্য না। কথা কি বুঝতে পারছেন? কারণ আপনি আমার স্টুডেন্ট, আমি আপনার টিচার, আমি অনেকগুলো পেইড কোর্স পড়াইছি। সুতরাং আমি পরীক্ষিত, আমি সবগুলো ব্যাচে যা বলছি ইনশাল্লাহ প্রপারলি তাই করার চেষ্টা করছি। শুধু একটা ব্যাচে আমি গুইনা গুইনা ক্লাস নিয়েছিলাম। আমি এখন পর্যন্ত 9টা পেইড ব্যাচ পড়াইছি, 9টা পেইড কোর্স পড়াইছি। এর ভিতরে শুধু আমি একটা পেইড কোর্সে যেই কয়টা ক্লাস নেবো বলছিলাম, ঠিক ওই কয়টা ক্লাসই নিছি। কথা কি বুঝছেন? এবং ওই ব্যাচের স্টুডেন্ট সবাই সাফার করছে এই কারণে, কারণ গুইনা গুইনা ক্লাস নিলে আপনাকে অনেক কিছু আমাকে না শিখেই শেষ করতে হবে, কারণ তারা অতিরিক্ত পাকনামি করছিল আমার সাথে। আশা করি আপনাদের এই পাকনামি জানি ভবিষ্যতে কখনো না আসে। 2টা জিনিস আমি কখনোই পছন্দ করি না। নাম্বার 1, ভাই এটা রেকর্ড ক্লাস কেন দিলেন? আমি যদি রেকর্ড ক্লাস কোনোটা দিয়ে থাকি, এটা আপনার ভালোর জন্য দিছি, আমার লাভের জন্য দিই। কারণ আমার লাভের হিসাব করলে আমি 4টা অধ্যায়ের জন্য 16টা ক্লাস নিতাম না। বাংলাদেশের কোনো টিচার ধারার উপর 5টা ক্লাস নেয় না, লগারিদমের উপর 4টা ক্লাস নেয় না, সূচকের উপর 4টা ক্লাস নেয় না। কথা কি বুঝছেন? এর জন্য আমার কেউ লাইভ ক্লাস আর রেকর্ড ক্লাসের হিসাব শিখাইতে আসবেন না। আর নাম্বার 2, ভাই আজকে যে বাদ দিলে আমরা তো পিছিয়ে যাবো। আমি এখন পর্যন্ত যা পড়াইছি এখান থেকে 4 মার্ক আসবে। এই 4 মার্কের পুরো প্রিপারেশন নিছেন কয়জন? 2 দিন ক্লাস বাদ দিলে যদি কারো মনে হয় আপনি অনেক পিছিয়ে যাচ্ছেন, তার প্রতি আমার প্রশ্ন। আমি তো এখন পর্যন্ত আজকে যে ক্লাসটা শেষ করছি
এই ক্লাস শেষ হলে আপনি যে কোনো প্রিলির পরীক্ষার প্রশ্নে 4 মার্ক অ্যান্সার করতে পারবেন। এই 4 মার্ক অ্যান্সার করার মতো প্রস্তুতি কয়জন নিতে পারছেন? তাহলে আপনি তো অলওয়েজ আমার থেকে পিছিয়ে গেছেন, আমার থেকে তো আগানো নাই। যদি এমন হয় তো আপনি আমি যা পরে সাথে সাথে সব শেষ করে ফেলতেছেন, এইবার কোনো কারণে আমি 1 সপ্তাহ ক্লাস নেই নাই, তাহলে আপনি অনেক পিছিয়ে গেছেন। তাহলে আমার জন্য আপনি পিছিয়ে গেছেন। আমি যা শেষ করি তাই তো শেষ করে নাই। 16টা লাইভ ক্লাসের কয়টা ক্লাস সবাই করছেন? কথা কি বোঝেন নাই? সুতরাং ভাই আপনাদের ভালোর জন্য অনেক কিছু করার চেষ্টা করব, আমারে কেউ কিছু শিখাইতে আসবেন না, কারণ দিন শেষে আমি কিন্তু আপনাদের টিচার, নট স্টুডেন্ট। আচ্ছা, তাহলে ভাই আমরা পড়ানোতে ব্যাক করি। আমরা এখন টাইপ 6-এ যাব। টাইপ 6-ও লেখেন নাইস টু নো। এটা একটু বেসিক আলোচনা শিখে রাখেন, কারণ রিটেন এটা লাগবে কাজে। টাইপ 6, কারণ আমি ভাই অন্য টিচারদের মতো না যে স্টুডেন্টের বাবু সোনা জাদু ডাকবো, 2 দিন প্রতিদিন পর পর আইসা মোটিভেশন দেবো, তারপর খুব সুন্দর করে ফেসবুকে নীতি নৈতিকতামূলক স্ট্যাটাস দেবো, আমার আইসা লিখবেন ভাইয়া আপনার মতো মানবিক লোক এত ভালো মানুষ দেখি নাই, আপনি তো অস্থির ভালো প্রকৃতির মানুষ, একটু দান খয়রাত করলাম, একটু ফেসবুকে দিয়ে দিলাম। আমি এই টাইপের লোক না। আমার হিসাব সোজা, যতদিন ভালো পড়াবো ততদিন আপনারা পড়বেন, যেদিন ভালো পড়াবো না আমার কাছে পড়বেন না। আমি সিম্পিতি দিয়া একটু ইমোশন দিলাম, এবার একটু মশলা মাল খাইলাম যে ভাইয়া তো ভালো মানুষ, এবার একটু ভাইয়ার কাছে পড়ি যে ভাইয়ার পড়ানোর গ্যাপটা ওই ভালো মানুষই দিয়ে যাতে কাভার হয়ে যায়। এই জিনিস আমার ভিতর নেই। যতদিন পারফর্ম করবো পড়বেন, যেদিন পারফর্ম করবো না পড়বেন না, হিসাব সোজা। এখানে আমার পারফরমেন্স যতদিন আছে আপনারা থাকবেন, যেদিন নাই আমি নিজেই থাকবো না, লাইনে আপনি পড়বেন কিভাবে? কথা বুঝতে পারছেন? ওকে, সেট গঠন পদ্ধতিতে প্রকাশ, এটাও নাইস টু নো, কিন্তু এটা একটু মনোযোগ সহকারে শিখেন, ভবিষ্যতে একটু কাজে লাগবে। আমরা 1 নম্বর ম্যাথটা একটু দেখি। 1, 2, 3, 4, 6, 9, 12, 18, 36। আচ্ছা, বলছে এইটারে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। আচ্ছা, সবাই একটু ভাই মনোযোগ সহকারে দেখেন, যদি আমরা অপশন দিয়ে করি তাহলে বিষয়টা কত ইজি। আচ্ছা, প্রথম কথা, যখনই সেট গঠন পদ্ধতিতে কোনো প্রশ্ন যদি আপনাকে এমসিকিউতে দেয়, খুব মনোযোগ সহকারে শোনেন, সেট গঠন পদ্ধতির কোনো ম্যাথ যদি আপনাকে এমসিকিউতে দেয়, আপনার প্রথম কাজ, কিছু যদি না বোঝেন অপশনের দিকে তাকান। 1, 2, 3, 4, 6, 9, 12, 18, 36 দিয়ে বলছে এটারে কিভাবে আপনি সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে পারেন। আচ্ছা, বলছে কি এক্স যেন এক্স বিলংস টু এন, এক্স 36-এর গুণনীয়ক। এটাতে বলছে এক্স যেন এক্স বিলংস টু এন, এক্স 36-এর গুণিতক। আচ্ছা, আমরা জানি কি 36-এর গুণনীয়ক কারা? 1, 2, 3, 4, 6, 9, 12, 18, 36। এটাই কি 6 36-এর গুণনীয়ক না? যারা কম বোঝেন তারা তো মেথড শিখিয়ে দিছি। 2, 18, আবার 2 দিয়ে করলে 9, 3, 3, তাহলে কি কি থাকবে? 1, 2, 3, 9, 18, 36। তারপর কি ডাবল ডাবল করে নেওয়া তো পদ্ধতি শিখিয়ে দিলাম। তাহলে আমরা যদি কেউ কিছু না বুঝি, তাহলে আমরা এই 4টা অপশন দেখে তো বুঝতেছি গুণিতক তো হইতে পারে না, গুণিতকের নামটা। তাহলে এক্স হলো 36-এর গুণনীয়ক। যারা আমরা কম বুঝি তারা 4টা অপশন দেখে কিন্তু বুঝে যাব যে এটা হচ্ছে এক্স 36-এর গুণনীয়ক। আর যারা ভালো বুঝি তারা তো এই ডিজিট দেখলেই বুঝবো যে এটা হচ্ছে 36-এর গুণনীয়ক। আরো একটা এক্সাম্পলের সাথে একটু বিষয়টা দেখার চেষ্টা করি। এক্সাম্পল নাম্বার 3। এক্সাম্পল নাম্বার 3, সবাই একটু মনোযোগ সহকারে দেখেন, তাহলে পুরো টাইপটা ক্লিয়ার হয়ে যাবে। এক্সাম্পল নাম্বার 3,
ভাইয়া দেখেন, যারা খুব ভালো মতো বোঝেন তারা তো এটা দেখে বুঝতেছেন এটা হচ্ছে এক্স হচ্ছে 4-এর গুণিতক, কারণ এটা কি সাইডের নামতা না? 4, 8, 12, 16, 20, 24, 28, 32, 36, 40। এই ম্যাথটা খুব ভালো মতো বোঝেন তাহলে আমরা শেষ। 4, 8, 12, 16, 20, 24, 28, 32, 36, 40, এটা কি সাইডের নামতা? নামতা হলে কি হয়? গুণিতক। তার মানে কি এক্স বিলংস টু এন, এক্স সাইডের গুণিতক, এটাই অ্যান্সার। এটা কিন্তু অ্যান্সার না। প্রশ্ন হচ্ছে কেন? আপনি সাইডের নামতা পড়ছেন, ঠিক আছে, গুণিতক মানে কি 4-এর নামতা, কিন্তু এই জায়গার নামতা তো এক জায়গায় এসে শেষ হয়েছে। আমরা যখন সাইডের নামতা পড়ি, সাইডের নামতা কি? সাইড একে সাইড, সাইড দুগুণে 8, 3 সাইডে 12, সাইড সাইডে 16, সাইড পাশে 20, 24, 28, 32, 36, 40, 44, 48, 52, এরকম চলতে থাকবে অসীম পর্যন্ত। এইটা এক জায়গায় থামাইয়া দিছে মানে কি সাইডের নামতা এটা ঠিক আছে, কিন্তু এর বইলা দিছে 40 এসে থাইমা দিতে। তার মানে আমার এক্স বিলংস টু এন, এক্স সাইডের গুণিতক, সব জায়গায় সাইডের গুণিতক দেয়া আছে। পাশে 3টা কন্ডিশন দেওয়া আছে, এক জায়গায় বলছে এক্স গ্রেটার দেন 40, এক জায়গায় বলছে এক্স লেস দেন 40, এক জায়গায় বলছে এক্স গ্রেটার দেন ইকুয়াল 40। মানে হচ্ছে এক্স সাইডের গুণিতক, এটা কথা সত্য, কিন্তু এই মানটা কোন পর্যন্ত হয় 40-এর সমান অথবা 40-এর থেকে ছোট। সাইডের নামটা কোথায় থামছে? 40-এ থামছে। তার মানে 40-এর পর আসে যায় নাই, তাহলে 40-এ এসে থামছে মানে কি 40 পর্যন্ত মান। তার মানে কি এক্স এর মান হয় 40-এর সমান অথবা 40-এর থেকে ছোট। এক্স এর মান কি 40-এর সমান অথবা 40-এর থেকে ছোট না? এই যে 40-এর থেকে ছোট মান কি 36, 32, 28, 24, 20, 16, 12, 4, 8। তার মানে অ্যান্সার হচ্ছে ডি, এ এক্স বিলংস টু এন যেন এক্স সাইডের গুণিতক এবং এক্স লেস দেন ইকুয়াল 40। এই ইকুয়াল দাগটা পরে নাই, সবাই একটু কারেকশন করে নেন। 3 নম্বর প্রশ্নটা একটু কারেকশন করে নেন, ওখানে ইকুয়াল দাগটা উঠে গেছে, মানে আমি অ্যান্সারটা দিয়ে যখন উঠাইতে গেছি তখন সব অল দিছি, সব উঠে গেছে। এটাতে একটা গ্রেটার দেন ইকুয়াল, লেস দেন ইকুয়াল দেন, লেস দেন ইকুয়াল দেন, লেস দেন ইকুয়াল দেন, এক্স লেস দেন ইকুয়াল 40। সবাই যদি এই পর্যন্ত বুঝে থাকেন তাহলে একটু লেখেন তো ভাইয়া বি ডান। আমি আরো 2টা এক্সাম্পল করাবো, ক্লিয়ার হয়ে যাবে। সোজা বাংলা, আপনার কিচ্ছু না, কনসেপ্টটা যদি বুঝে থাকেন শুধু অপশনগুলো দেখলে আপনি অ্যান্সার পেয়ে যাবেন। যারা খুব ভালো বোঝেন তারা তো অপশন দেখে সাথে সাথে অ্যান্সার বের করে ফেলতে পারবেন। সবাই একটু এই পর্যন্ত লেখেন তো বি ডান হয়েছে নাকি। হ্যাঁ, সূচক ধারা লগারিদম, এটার উপর আমার একটা একসাথে এক্সাম নেওয়ার ইচ্ছা আছে। একজন খুব ভালো একটা কমেন্টস করছেন, এটা আমি আগামী ক্লাসে বলে দেবো। সূচক ধারা লগারিদম, এই 3টা মিলে তো একটা পার্ট, তাই না? আমার এই পার্ট ভিত্তিক একটা করে এক্সাম নেওয়ার ইচ্ছা আছে, আমি বলে দেবো আগামী ক্লাসে, বলে দেবো কবে হবে পরীক্ষাটা। একটু সময় দেবো যাতে পরীক্ষাটা ভালো মতো সবাই দিতে পারেন, অথবা এমন হতে পারে যা পড়াইছি তার উপর একটা পরীক্ষা হতে পারে। আচ্ছা, এই পর্যন্ত যদি আমরা বুঝে থাকি, আমি আরো 2টা এক্সাম্পল করাচ্ছি, সবাই ক্লিয়ার হয়ে যাবেন। এবার 4 আর ওইটা আজকে পরে দেবো, উপসেট, প্রকৃত উপসেট, অপ্রকৃত উপসেট জিনিসটা আসলে কি। সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করুন 3, 5, 7, 9, 11। আচ্ছা, অপশনগুলো হচ্ছে এরকম থাকবে। এক্স বিলংস টু এন যেন এক্স বিজোড় সংখ্যা, এক্স বিলংস টু এন যেন এক্স বিজোড় সংখ্যা। আচ্ছা, এরকম থাকবে। দেখেন, আপনি অপশন পড়লে তো ঘটনাটা বোঝা যাচ্ছে। আচ্ছা, কি 3, 5, 7, 9, 11 এগুলো সব কি বিজোড় না? 3ও বিজোড়, 5ও বিজোড়, 7ও বিজোড়, 9ও বিজোড়, 11ও বিজোড়। আচ্ছা, 3, 5, 7, 9, 11 সবই বিজোড়। তাহলে কি আমার এক্স হচ্ছে একটা বিজোড় সংখ্যা, কথা সত্য।
এক্স হচ্ছে আবার একটা বিজোড় সংখ্যা। আচ্ছা, বিজোড় সংখ্যা শুরু হয় কত দিয়ে? 1 দিয়ে। 1 3 5 7 9 11 13 15 17 এরকম করে চলতে থাকবে। বিষয়টা একটু বুঝছেন ভাইয়া? আমরা যখন অসমতা পড়বো তখন বিষয়গুলো আরো ক্লিয়ার হবে। 1 3 5 7 9 11 13 15 17। আচ্ছা, এটা হচ্ছে আমার বিজোড় সংখ্যা। 1 3 5 7 9 11 13 15 17। তাহলে এই যে আমার বিজোড় সংখ্যা, এই বিজোড় সংখ্যাটা শুরু হয়েছে কোথা দিয়ে? 3 দিয়ে, শেষ হয়েছে কোথায়? 11-তে। তাহলে আমি যে বিজোড় সংখ্যাটা নিলাম, একটু দেখেন ভাইয়া, আপনি যে বিজোড় সংখ্যাটা নিলে এটা শুরু হয়েছে কোথা দিয়ে? 3 দিয়ে, শেষ হয়েছে কোথায়? 11-তে। কিন্তু আমার বিজোড় সংখ্যা আসলে শুরু হয় কোথা দিয়ে? 1 দিয়া। 1 দিয়া না? তাহলে আপনি যে বিজোড় সংখ্যাটুকু নিলেন, এটা কি 1 থেকে বড়? 1 থেকে বড়, কিন্তু 13 থেকে কি আবার ছোট না? বিষয়টা বুঝছেন? আমি এই হলো আমার একটা বিজোড় সংখ্যার সেট। কি? 1 3 5 7 9 11 13 15। আচ্ছা, এটা হচ্ছে আমার একটা বিজোড় সংখ্যার সেট। এই থেকে আমি এতটুকরে নিছি, এতটুকরে নিলাম। তাহলে এতটুকু যে নিলাম মাঝখান থেকে কাইটা, এই বিজোড় সংখ্যাটা কি? আমার শুরু হয় তো 1 দিয়া। তাহলে আমি যে বিজোড় সংখ্যাটুকু নিলাম, এটা কি 1 থেকে বড় বিজোড় সংখ্যা। আবার 13 থেকে কি ছোট না? এই লেস দেন গ্রেটার দেনের খেলা যারা কম বোঝেন, অসমতার ক্লাস করলে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবেন। এই কারণে আমি পরবর্তীতে সেটের পরে অসমতা পড়াবো, এবং আমি পড়ানোর সময় এটা এই কারণে বলে দেই যে পরবর্তী কোন চ্যাপ্টারের সাথে মিল আছে, যাতে আপনি এই ক্লাসটা করার সময় প্রবলেমটা ক্লিয়ার হয়ে যেতে পারেন। আচ্ছা, তাহলে আমি এতটুকু যদি নিয়ে থাকি, এটা কি 1 থেকে বড় আর 13 থেকে ছোট, তাহলে আমার অ্যান্সার কোনটা? এটা x বিলংস টু n, যেন x বিজোড় সংখ্যা এবং 1 লেস দেন x লেস দেন 13। গল্পটা কি সবাই বুঝছে? তাহলে গল্পটা কি দাঁড়াইলো? আমার বলছে এটা কি, এটা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে। এটা একটা বিজোড় সংখ্যা, এটা ঠিক আছে। কেমন বিজোড় সংখ্যা? 1 থেকে বড় কিন্তু 13 থেকে ছোট, এমন বিজোড় সংখ্যা। তার মানে x বিলংস টু n, যেন x বিজোড় সংখ্যা এবং 1 লেস দেন x লেস দেন 13। এই পর্যন্ত বুঝে থাকলে লেখেন এক্সাম্পল 4 ডান। এই পর্যন্ত যদি বুঝে থাকেন তাহলে একটু লেখেন সবাই এক্সাম্পল 4 ডান। সহমৌলিক সংখ্যায় পড়াবো ভাইয়া। টাইপ 4-এ সহমৌলিকের ম্যাথ কোথায়? টাইপ 4-এ সহমৌলিক যারা একটু কম বোঝেন, এটা সংখ্যাতে পড়ানো হবে। আপনার সহমৌলিক যদি কেউ কম বোঝেন বা বাস্তব সংখ্যার ক্লাসিফিকেশন যদি কেউ কম বোঝেন, কোনো সমস্যা নাই, এগুলো আমি সংখ্যাতে সব ডিটেলস পড়াই দেবো। এগুলো সংখ্যার আলোচনা। ম্যাথ তো একটু সময় দিতে হবে ভাইয়া, ধাপে ধাপে ইনশাল্লাহ আমরা সবই শিখবো। আল্লাহ যদি বাঁচায় পুরো কোর্স পড়াই সবই পাইয়া যাবেন। কথা বুঝতে পারছেন? একদিনে তো সব একসাথে শিখিয়ে দেওয়া যায় না। আর আমি টাইপ ভিত্তিক পড়াই, তো কোনো কিছু জোরাতালি দিয়ে পড়াই না, পড়াইলে পুরোটাই পড়াই। কারণ এখন আমি যদি সংখ্যা নিয়ে আলোচনা করি, হয়তো বা অল্প আলোচনা করবো, ওই আলোচনা তো কাজে লাগবে না। এজন্য একসাথে সংখ্যাতে আমরা পুরোটা শিখে যাবো। আচ্ছা, এইবার আসেন অঙ্ক নাম্বার 6। এটার পাশে লেখেন সুপার এক্সেপশনাল। যদি কোশ্চেন অনেক বেশি কঠিন হয় তাহলে 6 নম্বর কোশ্চেনটা দিতে পারে। কোশ্চেন যদি অনেক বেশি কঠিন হয় তাহলে 6 নম্বর কোশ্চেনটা দিতে পারে। 6 নম্বর কোশ্চেনটার অ্যান্সারটা একটু কারেকশন করে নেন, সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করুন। +-4 +-5 +-6। অ্যান্সারটা একটু সবাই কারেকশন করে নেন। x বিলংস টু z, যেন x² গ্রেটার দেন ইকুয়াল 16 এবং x³ লেস দেন ইকুয়াল 216। সবাই একটু ভাই, এটা হচ্ছে অ্যান্সার। এই অ্যান্সারটা একটু কারেকশন করে লেখেন তো। x বিলংস টু z, যেন x² গ্রেটার দেন ইকুয়াল 16 এবং x³ লেস দেন ইকুয়াল 216 লিখছেন। আচ্ছা, এই যে কি বলছে, 4টা অপশন এইভাবে দেওয়া থাকবে। এই ধরনের ম্যাথ যদি দেয়, এটা হচ্ছে সুপার এক্সেপশনাল ম্যাথ। কি করবেন? কিচ্ছু না, এই +-4 এটা আপনি প্রথমে এই সম্পর্কে বসান, আবার এই +-4 এই সম্পর্কেও বসান।
তাহলে +-4, +4 যদি স্কোয়ার করি কি আসে 16, -4 যদি স্কোয়ার করি তাহলে আসে কি 16। তার মানে কি এক্স স্কোয়ারের মান 16 সমান হয়েছে অথবা 16 থেকে বড় হয়েছে, 16 সমান হয়েছে অথবা 16 থেকে বড় হয়েছে। বা যদি +-5 চিন্তা করেন, 5 স্কোয়ার মানে কি, 5 স্কোয়ার মানে হচ্ছে 25, 25-এর মানে কি হয় 16 সমান অথবা 16 থেকে বড়। আপনি তো +-4 বসালে কি পাচ্ছেন, 4-এর সমান পাচ্ছেন অথবা 4 থেকে বড় পাচ্ছেন। আচ্ছা, এখন যদি +4 কিউব করেন তাহলে 64, 64 কি 216 থেকে ছোট। আবার 4 কিউব যদি বসান তাহলে -64, এটাও কি 216 থেকে ছোট। তার মানে আপনার কাজ হচ্ছে এই যে মানগুলা দেয়া আছে যে কোনো একটা মান দুইটা শর্তে বসাবেন, যে দুইটা শর্তের জন্য সত্য হবে সেটাই হচ্ছে আপনার অ্যান্সার। তাহলে গল্পটা কি, এই ধরনের কোনো কোশ্চেন যদি দেয় আপনার কাজ হচ্ছে, এই ধরনের কোশ্চেন এমসিকিউতে দেওয়ার চান্স খুব কম, কোনো কারণে যদি দিয়ে দেয় আপনার কাজ হচ্ছে কি এই দুইটা কন্ডিশনে মান দুইটা বসানো। তাহলে বসাইলে কি পাই, +-4 যদি বসাই তাহলে আমি কি এক্স স্কোয়ারের মান কি 16 অথবা 16 থেকে বড় পাবো। আবার এটা যদি এখানে বসাই তার মানে দুইটা কন্ডিশনের জন্য আমার কি হইতে হবে, এক্স স্কোয়ারের মান 16 অথবা 16 থেকে বড় হয়েছে কিনা, 216 সমান অথবা 216 থেকে ছোট হয়েছে কিনা। আপনি প্রথমটা আর শেষের মানটা চেক করে দেখবেন, প্রথমটা আর শেষের মানটা চেক করে দেখবেন, যার জন্য দুইটা অপশনের জন্য আপনি সিদ্ধ পাবেন, মানে দুইটারই স্যাটিসফাইড করবে সেই আপনার অ্যান্সার। আর যার জন্য একটা স্যাটিসফাইড হবে না, মানে একটা সম্পর্ক মিলাইতে পারেন নাই, ওইটাই বাদ, ওইটা তার অ্যান্সার হবে না। আমার কথা কি সবাই বুঝছেন, কোনো একটা মান পাইলেন সেটা যদি আপনি বসান, বসায় যদি দেখেন যে একটার জন্য এটা সিদ্ধ হয় নাই তাহলে ওটা বাদ, আর অপশন কোনোটা চেক করার দরকার নেই। তাহলে অপশন চেকের নিয়ম কি, যদি দুইটা কন্ডিশন থাকে তখন দেখতে হবে ওই অপশনের জন্য দুইটা কন্ডিশনে কি সত্য হয়েছে কিনা। যদি দুইটা কন্ডিশন সত্য হয় তাহলে ওইটাই অ্যান্সার, আর যদি একটা কন্ডিশন সত্য হয় আরেকটা না হয় তাহলে কিন্তু অ্যান্সার হবে না। সবাই কি আমার কথা বুঝছেন? যদি বুঝে থাকেন তাহলে একটু ফিডব্যাক দেন, টাইপ 6 কি ডাউন হয়েছে নাকি। এইটাও প্রিলিতে আসার চান্স কম, 6 নম্বর ম্যাথটা আসার চান্স আরো কম। 1 থেকে 5 তো মানে আমরা সবাই পারবই, কথা কি বুঝছেন, 1 থেকে 5 তো মানে আমরা সবাই পারবই। এটা একটু সবাই ফিডব্যাক দেন বুঝছেন কিনা। এবার আমি একটু পড়াবো উপসেট, প্রকৃত উপসেট আর অপ্রকৃত উপসেট জিনিসটা কি, খুব সহজ করে পড়ানোর চেষ্টা করবো। আচ্ছা, অসমতার প্রথম ক্লাসটা সবাই খুব মনোযোগ সহকারে করেন, অসমতার ক্লাস কিন্তু খুব ইম্পর্টেন্ট ক্লাস, এবং অসমতার ব্র্যাকেট অবশ্যই করবেন। 4-এর উত্তর, 4 কোথায়, কোন 4, 4-এ কি আছে, 3, 5, 7, 9, 11, এটার উত্তর কি লিখতে পারেন ভাইয়া? আমি তো 4-এর উত্তরে লিখতে 1 লেস দেন এক্স লেস দেন ইকুয়াল, লেস দেন ইকুয়াল লিখবেন না ভাইয়া। এভাবে আপনি যদি লেখেন তাহলে বিষয়টা কি দাঁড়াইলো, আপনি 1 লেস দেন এক্স আপনি এইভাবে লিখতে চাচ্ছেন, এই তো 1 লেস দেন এক্স লেস দেন ইকুয়াল 11, তাহলে তো ভাই আপনি এইভাবে লিখতে পারেন 3 লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল 11, এভাবে লিখতে পারেন না। এটা দ্বারা তো আপনার বাক্যটা অসম্পূর্ণ রয়ে গেল। আপনারা কি বুঝাইতে চাইছে, আপনারা বুঝাইছে 3, 5, 7, 9, 11 এটা কিসের সেট, প্রথম কথা এটা হলো বিজোড় সংখ্যার সেট। এবার এটা কতটুকু বিজোড় সংখ্যার সেট, 1 থেকে বড় এবং 13 থেকে ছোট। তাহলে আপনি যদি এভাবে প্রকাশ করেন অথবা যদি এভাবে প্রকাশ করেন তার মানে কি আপনি প্রকাশ করতেছেন কি 3-এর সমান অথবা 3 থেকে বড় এমন বিজোড় সংখ্যা, আবার 11 সমান অথবা 11 থেকে ছোট। এখানে এইভাবে না, প্রকাশটা এভাবে করাটা হচ্ছে মোর অ্যাপ্রোপ্রিয়েট, 1 লেস দেন এক্স লেস দেন 13। আপনি সহজ বাংলা অপশন ফলো করবেন, অপশন কি চাইছে, অপশন কি চাইছে এটা ফলো করবেন। আচ্ছা, এবার সবাই একটু, আমাদের সেটের পুরো চ্যাপ্টার পড়ানো শেষ, এবার আমরা পড়াবো উপসেট, প্রকৃত উপসেট আর অপ্রকৃত উপসেট জিনিসটা কি। এগুলো পরীক্ষা আসবে না, তারপর একটু শিখে রাখেন উপসেট, প্রকৃত উপসেট আর অপ্রকৃত উপসেট। আচ্ছা, দুইভাবে আমি জিনিসটা ব্যাখ্যা করব। প্রথমে আমরা শিখছিলাম কি এ সমান সমান এ বি সি এরকম যদি হয় তাহলে এইটার উপসেট সংখ্যা যদি বের করতে হলে তাহলে সূত্র কি 2 টু দি পাওয়ার n, উপাদান আছে কয়টা 3টা, তাহলে 2 টু দি পাওয়ার 3, দ্যাট মিনস কি 8টা। এই 8টা উপাদান কিভাবে জানি আমি বাইর করা শিখছিলাম, এ প্রত্যেকটা একবার করে নেব, তারপর কি প্রত্যেকটা 2 বার করে নেব, তারপর কি প্রত্যেকটা 3 বার করে নেব,
সবগুলো নেব, আর একটা হচ্ছে ফাঁকা। এই শিখছিলাম না আমরা গত ক্লাসে? শিখছিলাম কি, যদি এরকম দিয়ে বলে উপসেটের সংখ্যা কয়টা, তখন শিখছিলাম কি এর উপাদান হচ্ছে 3টা, তাহলে 2^3, তার মানে 8টা। এবার উপাদানগুলো কিভাবে লেখে সেগুলো তো শিখছি। তাহলে এর উপসেটগুলো হচ্ছে এইটা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। আচ্ছা, এই 8টার ভিতর এই 7টা হচ্ছে প্রকৃত উপসেট, আর এইটা হচ্ছে অপ্রকৃত উপসেট। এবার আসেন আমার কথা মিলান। আমরা বলছি কি উপসেট সংখ্যা হচ্ছে 2^n, প্রকৃত উপসেট হচ্ছে 2^n-1, আর অপ্রকৃত উপসেট হচ্ছে 1টা। তাহলে আপনি এই জায়গায় যা লিখছেন এখান থেকে আপনার অপ্রকৃত উপসেট পাচ্ছেন কয়টা? 1টা। আর প্রকৃত উপসেট পাচ্ছেন কয়টা? 7টা। তাহলে আমার যদি উপাদান হয় 3টা, তাহলে উপসেট পাই কয়টা? 8টা। প্রকৃত উপসেট পাই কয়টা? 7টা। অপ্রকৃত উপসেট পাই কয়টা? 8টা। 1টা। এটা হচ্ছে উপসেট, এটা হচ্ছে প্রকৃত উপসেট, আর এটা হচ্ছে অপ্রকৃত উপসেট। তাহলে আসেন এখান থেকে আমরা একটা সংজ্ঞা বের করে ফেলি। উপসেট সংখ্যা হচ্ছে 8টা, প্রকৃত উপসেট 7টা, অপ্রকৃত উপসেট হচ্ছে 1টা। তাহলে দেখেন তো অপ্রকৃত উপসেটটা যেরকম, আমার উপসেটটাও মানে মূল সেটটাও কি সেরকম না? মূল সেটটা কি এ বি সি, আর প্রকৃত উপসেটটাও কি এ বি সি। তাহলে মূল সেট আর প্রকৃত উপসেট অপ্রকৃত উপসেট দুটো দেখতে একই রকম। তাহলে আমার মূল যেটা দেয়া আছে এইটা যেমন, অপ্রকৃত উপসেটটাও কি তেমন না? আচ্ছা, আর প্রকৃত উপসেট কারা? আমার মূল যা তার থেকে যেগুলো কম, এটাতে শুধু এ, শুধু বি, শুধু সি, এ বি বি সি, এ বি এ সি, ফাঁকা। তার মানে প্রকৃত উপসেট কি আমার যেটা মূল সেট তার থেকে কম, তার সমানও না, তার থেকে বেশিও না, তার থেকে অলওয়েজ কম। তাহলে তার মতো হুবহু দেখতে হইলে হয় অপ্রকৃত উপসেট, তার থেকে কম যেগুলো সেগুলো হচ্ছে প্রকৃত উপসেট। সবাইকে আমার কথা এই পর্যন্ত বুঝছেন? তাহলে এই সেটের উপসেটগুলো হচ্ছে এগুলো। এই উপসেটের ভিতর আমার প্রকৃত উপসেট হচ্ছে কি যেটা মূল সেট দেয়া আছে তার থেকে যেগুলো কম। এখানে তো এ বি সি দেয়া আছে, এখানে কি হয় এ নালে বি নালে সি নালে এ বি নালে বি সি নালে এ সি নালে ফাঁকা, এগুলো হচ্ছে প্রকৃত উপসেট। তাহলে প্রকৃত উপসেট কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। তাহলে সূত্র কি মিলছে? 2^n-1। আর অপ্রকৃত উপসেট আমি কারা বলতেছি? যে মূল সেটের মতো। তাহলে এ বি সি এটা হচ্ছে একটা। ভাই এগুলো কিন্তু বইয়ের সংজ্ঞা না, এটা আমার নিজের বানানো সংজ্ঞা। তার মানে এভাবে পড়লে আপনার বিষয়গুলো অনেক ইজি। তাহলে অপ্রকৃত উপসেট কয়টা? 1টা, মূল সেটের মতো দেখতে যেটা। তাহলে প্রকৃত উপসেট 7টা, অপ্রকৃত উপসেট হচ্ছে 1টা। আর উপসেট সংখ্যা কয়টা? 8টা। তাহলে এই সংজ্ঞাটাকে যদি আমরা আরেকটু অন্যভাবে চেঞ্জ করি, তার আগে আরেকটু দেখি তো এটা সবার ডান হয়েছে নাকি। সবাই লেখান তো বি ডান। সবাইকে এটা বুঝছেন? আমি যে উপসেট সংখ্যা লিখছিলাম কি 2^n, প্রকৃত উপসেট লিখছিলাম কি 2^n-1, আর অপ্রকৃত উপসেট লিখছিলাম কি অপ্রকৃত উপসেট লিখছিলাম কি সর্বদা 1টা। তাহলে আপনারা যদি এরকম বলতো এ ইজ ইকুয়ালস টু এ বি হলে, এ ইজ ইকুয়ালস টু এ বি হলে উপসেটগুলো কি কি এ বি ফাঁকা আর একটা হচ্ছে কি এ বি। তাহলে প্রকৃত উপসেট হচ্ছে এই 3টা, কারণ এটা মূল সেটের থেকে কম হবে। আর এটা হচ্ছে অপ্রকৃত উপসেট, অপ্রকৃত উপসেট। তাহলে প্রকৃত উপসেট কটা? 3টা। অপ্রকৃত উপসেট কটা? 1টা। আর উপসেট কটা? 4টা। সবাইকে আমার কথা বুঝতেছেন? বুঝছেন? সবাইকে আমার কথা বুঝছেন? একটু সবাই ফিডব্যাক দেন তো, বি কি ডান হয়েছে নাকি। তাহলে একটা এক্সাম্পল দেই, এবার আসেন আরেক স্টাইল একটু দেখি।
আচ্ছা ভাই, এইবার যদি বিষয়টা দেখেন এক্সাম্পল নাম্বার 1 আর এক্সাম্পল নাম্বার 2। একে কি বলছে? একে বলছে a = দেয়া আছে 3 4 5 7 আর b দেয়া আছে 3 4 5 7। তাহলে a আর b দুইটা দেখতে কি একই রকম না? আমরা বলছি কি দুইটা দেখতে যদি একই রকম হয় তখন কি এর বলবো আমি b এর অপ্রকৃত উপসেট। যদি দুইটা দেখতে একই রকম হয় তখন আমি বলবো কি a হচ্ছে b এর অপ্রকৃত উপসেট। আর এক্সাম্পল নাম্বার 2 তে a কি 1 2 3 আর b কি 1 2 3 4। তাহলে দেখেন এর যা তা বিতেও আছে, বিতে তার থেকে একটু বেশিও আছে। তাহলে আমার এ হচ্ছে কি বি এর প্রকৃত উপসেট। কারণ আমি শিখছি কি প্রকৃত উপসেটে কি হবে, মূল সেটে যা আছে তার থেকে কম থাকবে, তার সমান থাকলে হয়ে যায় অপ্রকৃত উপসেট। মূল সেটে যা আছে সেটার সাথে যেই সেটটা দেওয়া আছে ওটা যদি উপাদান একই রকম হয় দুটোটা বা সমান হয় তখন আমি তারা বলতেছি অপ্রকৃত উপসেট। আর যদি মূল সেটের থেকে উপাদান কম হয় তখন আমি তারা বলতেছি কি প্রকৃত উপসেট। প্রকৃত উপসেটটা আমি প্রকাশ করব কি এ সাবসেট বি। আর যদি উপসেটটা প্রকাশ করব কি, মানে উপসেট তো দুই রকম হইতে পারে, প্রকৃত উপসেট হইতে পারে অপ্রকৃত উপসেট হইতে পারে। যখন প্রকৃত উপসেট হবে তখন হচ্ছে এইটা, আর যখন অপ্রকৃত উপসেট হবে তখন হচ্ছে এইটা। সবাইকে বুঝছেন? এটা হচ্ছে প্রকৃত উপসেট হলে, এটা হচ্ছে অপ্রকৃত উপসেট হলে। তাহলে কোনো জিনিসের যদি আমরা শুধু উপসেট আকারে প্রকাশ করি তখন কিন্তু এই সাবসেট চিহ্ন হবে নিচে ইকুয়াল হবে, কারণ আপনারা তখন পর্যন্ত জানেন না এটা কি প্রকৃত উপসেট নাকি অপ্রকৃত উপসেট। যদি প্রকৃত উপসেট হয় তাহলে হচ্ছে এইটা, আর যদি অপ্রকৃত উপসেট হয় তাহলে হচ্ছে এইটা। তার মানে দুইটা সেট যদি সমান হয় তখন, মানে উপাদানগুলো যদি সমান হয় তখন আমি বলতেছি একটার অপ্রকৃত উপসেট। আর যদি মূল সেটের থেকে আরেকটা সেট কম হয় তখন আমরা তারা বলতেছি প্রকৃত উপসেট। প্রকৃত উপসেটটা আমরা প্রকাশ করতেছি এ সাবসেট বি দ্বারা, অপ্রকৃত উপসেটটা আমরা প্রকাশ করতেছি এ সমান বি দ্বারা। আর শুধু সাবসেট সেটাকে প্রকাশ করতেছি সাবসেট আর ইকুয়াল বি দ্বারা। কারণ আপনি তখন পর্যন্ত তো জানেনই না এটা কি প্রকৃত উপসেট নাকি অপ্রকৃত উপসেট। যদি সমান হয় তাহলে অপ্রকৃত উপসেট, আর যদি সমান না হয় তাহলে হচ্ছে প্রকৃত উপসেট। সবাই কি আমার কথা বুঝছেন? যদি বুঝে থাকেন তাহলে সবাই একটু লেখেন ডি ডান। ডি ডান মানে হচ্ছে ডেফিনেশন ডান। এতটুকু জানলেই হবে, এগুলো পরীক্ষা ওইভাবে আসে না। সবাই কি আমার কথা বুঝছেন? সবাই কি আমার কথা বুঝছেন? যদি বুঝে থাকেন, যার কাছে যে গাইড বইটা আছে এই ছবির সাথে গাইড বইয়ের সংখ্যাটা একটু মিলিয়ে নেবেন। মূল সেটে যদি বেশি থাকে, মূল সেটে বেশি থাকলে এই যে বি হচ্ছে মূল সেট আর এ হচ্ছে তার প্রকৃত উপসেট। মূল সেটে থেকে যদি কম থাকে তাহলে প্রকৃত উপসেট, আর যদি দুটোটা একই রকম থাকে তাহলে হচ্ছে অপ্রকৃত উপসেট। সবাই আমার কথা বুঝছেন? এখন যেটা করবেন সবাই, এই যে আমি ডেফিনেশনটা শিখাইলাম এই ডেফিনেশনটা আপনার কাছে যে গাইড বইটা আছে তাতে যে বইয়ের সংজ্ঞা লেখা আছে, মানে ডেফিনেশন লেখা আছে, ওই ডেফিনেশনের সাথে মিলিয়ে পড়বেন। তাহলে দেখবেন আপনি ডেফিনেশনটা বুঝে গেছেন। ডেফিনেশন মুখস্থ করবেন না। ম্যাথমেটিক্সে কখনোই কোনো ডেফিনেশন মুখস্থ করা যাবে না। আপনি যদি উপসেট, প্রকৃত উপসেট বা অপ্রকৃত উপসেটের ডেফিনেশন মুখস্থ করতে যান, এটা তো মুখস্থ রাখতে হবে। আমরা ম্যাথে কেন মুখস্থ করবো? আমি যেই জিনিসটা বুঝাইছি এই জিনিসটা বোঝার পর এখন আপনার কাছে যে গাইড বইটা আছে এটা একবার রিডিং করেন, তাইলে আপনি দেখবেন পুরো বিষয়টা বুঝে গেছেন। কোনো অবস্থাতেই মুখস্থ করা যাবে না। সবাই যদি বুঝে থাকেন তাহলে আমাদের সেট ফাইনাল। আল্লাহ বাঁচা রাখলে আগামী ক্লাস থেকে আমরা অসমতা পড়বো। অসমতা খুব ইজি চ্যাপ্টার এবং এখান থেকে পরীক্ষা অলওয়েজ একটা কোশ্চেন থাকে। অসমতার ব্র্যাকেটটা সবাই খুব ভালো মতো করবেন, কারণ অসমতার ব্র্যাকেটটা খুব ভালো মতো বুঝতে হবে। আমি খুব সহজ করে একটা ব্র্যাকেটের ক্লাস নিয়েছি, এটা হয়তো আজকে বা কালকে আমি গ্রুপে পোস্ট করে দেবো। তাহলে সবাই একটু ফাইনাল ফিডব্যাক দেন, সেট কি ফুল ডান কিনা। এস ফুল ডান। সেট যাদের ফুল ডান আছে লেখেন এস ফুল ডান, এস ফুল ডান। আর আপনাদের আমি একটা বড় পরীক্ষা নেব, এটা কিভাবে নেব? সূচক ধারা লগারিদম এই তিনটার উপর একসাথে নেব, নাকি সূচক ধারা লগারিদম সেট অসমতা এই পাঁচটার সাথে একসাথে নেব, এটা আমি 2-1 দিনের ভিতরে জানিয়ে দেবো। না ভাই, আমি এটা বুঝানোর জন্য বলছি, এটা আমি বুঝানোর জন্য বলছি যে প্রকৃত উপসেট জিনিসটা আপনি সামারাইজ করলে কি দাঁড়ায়, অপ্রকৃত উপসেট জিনিসটা সামারাইজ করলে কি দাঁড়ায়। আচ্ছা, একজন প্রশ্ন করছেন যে ভাইয়া কেসাকের 11 নম্বর উত্তর 0 না হয়তো নান হইতে পারতো। আপনি কোনো একটা কিছুর উপাদান ফাঁকা বেরিয়েছে, ফাঁকা মানে কি তার কোনো উপাদান নাই। উপাদান নাই মানে কি শূন্য। উপাদান নাই মানে কি শূন্য, এইখানে শূন্য হয়েছে, নান হয় নাই।
ওকে, তাহলে এই পর্যন্তই থাকুক। আর আমরা এখন পর্যন্ত পড়ছি কি কি, সূচক পড়লাম, ধারা বললাম, লগারিদম বললাম, সেট পড়লাম। আমাদের কোর্স আরো অনেকটুক শেষ হওয়ার পর যে অধ্যায়গুলো আমি পড়াইছি এগুলো সবগুলোর উপর আমি একটা করে এক্সট্রা ক্লাস নেব। সূচকের উপর একটা ক্লাস হবে, লগারিদমের উপর একটা ক্লাস হবে, ধারার উপর একটা ক্লাস হবে, সেটের উপর একটা ক্লাস হবে। এটা ইনশাল্লাহ আমি নেব, আমি কথা দিচ্ছি না, কিন্তু আমার নেওয়ার ইচ্ছা আছে। আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে ইনশাল্লাহ আমি এই ক্লাসটা নেব। সূচক, ধারা, লগারিদম, সেট, অসমতা, তারপর হচ্ছে আপনার সম্ভাব্যতা, বিন্যাস, সমাবেশ, তারপর হচ্ছে এই 8টা যেগুলো মানে ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এগুলো সবগুলোর উপরে আমি একটা করে ক্লাস নেবো। এটা আপনি রিভিউ ক্লাসও বলতে পারেন, সলভ ক্লাসও বলতে পারেন, এক্সেপশনাল ক্লাসও বলতে পারেন। এরকম একটা ক্লাস আমার প্রত্যেকটা অধ্যায়ের উপর নেওয়ার ইচ্ছা আছে। কারো কোনো সমস্যা থাকলে তখন ওগুলো জানাইতে পারবেন, সমস্যা নাই। যতটুকু পড়াইছি আগে এতটুকু শেষ করেন, তাহলে তো আলহামদুলিল্লাহ অনেক কিছু শেষ। কারণ আমি ভাইয়া গতবার 44 পিলিতে সেট থেকে প্রশ্ন আসে নাই। সূচক, ধারা, লগারিদমে যা পড়াইছি এগুলো যদি কেউ পড়ে যায়, 5টা কোশ্চেন আসছে, 5টাই পারবে। আপনার বিশ্বাসটা আরো চাইলে 44 পিলির আমার ক্লাসে জয়েন করতে পারেন, কইরা আপনি ক্লাসগুলো করে দেখতে পারেন যে আসলে কি 44 পিলির ক্লাস দিয়ে কি ভাই আর 5 মার্ক কমন পড়ছে কিনা। কারণ ওখানে তো নতুন কিছু আমার এখন ঢুকানোর সুযোগ নেই। বা লেকচার শিট দেখেন, তাহলেও বুঝবেন। এই জন্য আমি যা পড়াইছি ভাই এতটুকু ইনশাল্লাহ ভালো মতো পড়েন, খুব ভালো একটা পরীক্ষা দিতে পারবেন। কারণ কম জিনিস তো পড়াই না, অনেক কিছু তো পড়াই। তাহলে এই পর্যন্ত থাকেন, আল্লাহ হাফেজ, সোমবার দিন দেখা হবে।